জেঠিমণি, জেঠিমণি, থ্যাংক গড তোমরা এসে গেছো। আমার খুব ভয় করছে গো। কোন ডক্টরের আন্ডারে রয়েছে? ডক্টর মৌলিক, শিবাজি মৌলিক। ও গুড। ক্যাবিনটা কোন দিকে? সেকেন্ড ফ্লোর 215। আচ্ছা ডক্টর কি বলছেন? ওই তো ডক্টর মৌলিক। ও স্যার, ম্যাম, না না না, আপনারা কোনো চিন্তা করবেন না। ইনজুরি ইজ নট দ্যাট সিরিয়াস। হ্যাঁ, কপালটা একটু বেশি কেটে গেছে, 7টা স্টিচ পড়েছে, বাট অল আদার রিপোর্টস আর অ্যাবসলিউটলি ওকে। ইন্টারনাল ইনজুরি? না না, ভেতরে কোনো ইনজুরি নেই। মানে একেবারে সাংঘাতিকভাবে বেঁচে গেছেন, মিরাকুলাসলি বেঁচে গেছেন প্রফেসর গাঙ্গুলি। ওকে, তার মানে আপনি বলছেন যে ওই 7টা স্টিচ ছাড়া ওই দ্যাট রিলেটেড যে ব্লাড লস সেটা ছাড়া আর তেমন কিছু? না না, সেরকম কিছু ক্ষতি হয়নি। ওকে, তাহলে ওকে আমরা আজকে বাড়ি নিয়ে যেতে পারি ডক্টর মৌলিক? ওয়েল, আই ডোন্ট ফাইন্ড এনি প্রবলেম। কাল সকাল 10:30টায় রিলিজ করে দেওয়া যেতে পারে। ওকে, আসলে রাত্রিটা এখানে ফেলে রাখতে চাইছিলাম না। কাইন্ডলি আপনিও রিলিজের ব্যবস্থাটা করে দিন প্লিজ। কিন্তু ম্যাডাম, রিলিজের ফর্মালিটিস গুলো তো সকালের আগে। আই এম শিওর ইউ ক্যান ওয়ার্ক দ্যাট আউট। আমরা ওকে একটু ভেতরে দেখতে যাচ্ছি। বাই দ্যাট টাইম ইউ প্লিজ গেট অল দ্য ফর্মালিটিস ডান প্লিজ। দ্যাটস এ রিকোয়েস্ট। কোন ক্যাবিন? 215। ওকে, থ্যাঙ্কস। তোমরা সবাই মিলে এখন উপরে যাওয়ার দরকার নেই, ওরা আসুক তারপরে তোমরা যেও। ডক্টর মৌলিক স্যার, কাল সকালের আগে রিলিজ করাটা বোধহয় ঠিক হবে না। আফটার অল, ফর দ্য পেশেন্ট একটা ট্রমা তো আছে। ওয়েল, আপনারা তো আমার থেকে বেশি বুঝবেন। আমরা সেটা টেক কেয়ার করব। আপনি শুধু বলুন ওই রিলিজ করার ব্যাপারে আমার কোনো হেল্প আপনাদের লাগবে কিনা, মানে ওই বন্ড টন্ড কিছু। স্যার, আপনাদের কাছ থেকে বন্ড নেব? লেট মি চেক কত তাড়াতাড়ি রিলিজ করতে পারি। থ্যাঙ্কস। তোমাকে সত্যি, মানে তুমি আমাদের আত্মীয় থেকে অনেক বেশি, অনেক আত্মীয় এটা করে না গো। ইউ আর মাচ মোর দ্যান মাই ফ্যামিলি। এভাবে বলো না জেঠিমণি, আমি তো তোমাদেরকে আমার নিজের লোক বলেই মনে করি। বলো। হ্যাঁ, তুমি তো নিজের লোক বলে মানো, আমি জানি। কিন্তু দেখো, যার সবার আগে ছুটে আসা উচিত ছিল সে কিন্তু একটা ফোন করেও খবর নেয়নি। মীনাক্ষী, আপনার এখানে কেন? কেন নয় বলো তো? মানুষের বিপদে আপদে শত্রুও ছুটে আসে, অচেনা মানুষ ছুটে আসে, অনাত্মীয় ছুটে আসে। আজ একটা জিনিস খুব স্পষ্ট করে বোঝা গেল ত্রিদীপ, মেঘের নীলকে ভালোবাসার দৌড়টা একদম পরিষ্কার বোঝা গেল। কোনো কালে এতটুকুও যদি টান থাকে তাহলে সেই মানুষটার অ্যাক্সিডেন্ট হয়েছে শুনে কেউ বসে থাকতে পারে না গো, ছুটে আসে। তখন সম্পর্ক, ঝগড়া সব ভুলে যায়। এনিওয়ে, যত সে দূরে থাকে ততই নীলের ডিসিশন নিতে আরো সহজ হবে। ওদিকে কি বললো, ছাড়বে কখন? ডক্টর বললেন কয়েকটা ফার্দার টেস্ট করে নিচ্ছে, আর ওই একটা ড্রেসিং করে দিচ্ছে, 3-4 পরে খুলে দেবে সেটা। নীল কেমন আছে এখন? ভালো। খুব তাড়াতাড়ি খবর নিলেন। মিসেস গাঙ্গুলি, খবর কিন্তু আমি নিয়েছি। ডক্টর মৌলিকের সঙ্গে আমার একাধিকবার কথা হয়েছে। বাবি, তুমি কি এখানে একা এসেছো? কেন, আর কার আশা ছিল? বাবি, আমি অবভিয়াসলি মেঘের কথা জিজ্ঞেস করছি। ও আসেনি তোমার সঙ্গে? না, তুমি তো বললে। আমি কি বলেছি তোমাকে? আমি কি আর তোমাকে বারণ করেছিলাম নাকি ওকে নিয়ে আসতে? কি বলো না। আমি তো বলিনি একবারও ময়ূরী যে তুমি মানা করেছো। যাই হোক, না এসে বুদ্ধিমানের কাজই করেছে। না আসার ডিসিশনটা তার মানে মেঘের নিজের? প্রদীপ বাবু, নীলকে কি এখনই রিলিজ করবে? হ্যাঁ, আমরা ওকে নিয়েই ফিরবো। আচ্ছা আচ্ছা, ঠিক আছে, আমি আসি। তবে আপনাদের পারিবারিক ব্যাপারে এখানে না থাকাটাই ভালো। আর কথায় তো কথা বাড়েই। ময়ূরী, এসো। ময়ূরী, ড্রাইভারকে ছাড়তে হবে, এসো। হ্যাঁ ভাবি।
অনিন্দ্যবাবু, একটা কথা জিজ্ঞেস করব। কেন তুমি? 1 মিনিট প্রদীপ, 1 মিনিট। অনিন্দ্যবাবু, সুকান্ত, তুমি কিন্তু ভীষণ বাড়াবাড়ি শুরু করেছো। কেন করছো এরকম বলো তো? শালিনী, তুমি পুরো ব্যাপারটাতে আমার বাড়াবাড়ি দেখতে পেলে? অফকোর্স তুমি বাড়াবাড়ি করছো। আচ্ছা, আমাকে একটা কথা বলো তো, তুমি রূপকে কখনো জিজ্ঞাসা করেছো যে ও এখন বিয়ে করতে চায় কি না? না, করোনি। দুম করে ওই বাড়িতে গিয়ে বিয়ের কথা তুললে কেন বলো তো? আর তাছাড়া তোমার ছেলে এখন বিয়ে করতে চায় না, ও প্রিপেয়ার নয় বিয়ের জন্য। হতে বলো, প্রিপেয়ার হতে বলো, প্রিপেয়ার করতে বলো ওকে নিজেকে। সুকান্ত, ওর বয়সটা কত? ওকে একটু এনজয় করতে দাও না, লাইফটাকে একটু বাঁচতে দাও না ভালো করে। বিয়ে করলেই বাঁচবে, বুঝেছো? দায়িত্ব নেবে, এনজয় করবে। একটা ভালো মেয়ে গিনি, একটা ভালো ফ্যামিলির মেয়ে, শিক্ষিত মেয়ে, রুচি আছে। নট অনলি দ্যাট, ও রূপকে ভালোবাসে। সো হোয়াট? ও রূপকে ভালোবাসে, তার মানে এই নয় যে রূপও ওকে ভালোবাসে। তার তো কোনো মানে নেই। তুমি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছো এখন। দেখো শালিনী, তোমার ছেলেকে পথে আনতে গেলে না ওকে দায়িত্ব দিতে হবে। আমরা আজ পর্যন্ত ওকে কোনোদিনও দায়িত্ব দিইনি বলে ও একটা অমানুষ তৈরি হয়ে। কাকামণি, আমার প্রেশার টেশার সব ঠিক আছে। ঠিক বেঠিকটা আমাদের ঠিক করতে দাও। তোমার শরীরে আর কোন রকম অস্বস্তি আছে কি? মাথা ঘোরা বা? উফ, বলছি তো কিচ্ছু অনেক ঠিক আছে। আমি না এবার ঘরের দরজা বন্ধ করে রাখবো। এটা ঘর না গড়িয়াটের মোড়। দাদা ভাই, এনে অকারণ এক্সাইটেড কেন হচ্ছ? ওটা তোমার কোনো ভালো করছে না, মন্দই করবে। স্যাচুরেশন ঠিকই আছে, চেস্ট ক্লিয়ার। নীল, তুমি এতটা রেকলেস হলে কেন বলো তো? পুলিশ যেটা বললো তখন তুমি সাংঘাতিক জোরে গাড়ি চালাচ্ছিলে কেন? তোমার কোথায় যাবার এত তাড়া ছিল? কোথাও না, বাড়িই ফিরছিলাম। বৌদি থাক না। কি থাকবে ভাস্কর? আচ্ছা, আমি যদি বুঝতাম যে তুমি মেঘের গান শুনতে গিয়েছিলে এবং সেখানে গিয়ে এমন কিছু একটা ঘটেছিল বা তুমি দেখেছিলে যাতে তুমি ডিস্টার্বড হয়ে গেছিলে, তাই এত জোরে গাড়ি চালাচ্ছিলে, বাট দ্যাটস নট ট্রু। ময়ূরে যখন তোমাকে ফোন করে মেঘের জেতার খবরটা দিতে গেছে, তখন তো তুমি অলরেডি দুর্ঘটনা ঘটিয়ে ফেলেছো। ও, মেঘ জিতেছে বুঝি? বাহ, ভালো। কাকামণি, আমার হয়ে ওকে কংগ্রাচুলেশন বলে দিও। সেটা তো তুইও বলতে পারিস। কোনো দরকার নেই। নীল কেন ওকে কংগ্রাচুলেট করবে? যে মেয়ে অ্যাক্সিডেন্ট হয়েছে জানার পরও একবার এসে দেখার প্রয়োজন মনে করে না, তাকে নীল কিসের জন্য কংগ্রাচুলেট করবে ফোন করে? চলো চলো চলো, আরে চলো। দেখ দাদা ভাই কাকে নিয়ে এসেছি, দেখ নিচে থেকে তোর খবর নিয়ে চলে যাওয়ার মতলব করছিল। ও, তুমি বসো। আরে নিচে থেকে চলে যাবে মানে? তুমি ওকে দেখতে এসছো, দেখে যাবে না? দেখবার মতো একটা শোপিস হয়ে গেছে মনে হচ্ছে। এবার কি কথা? ছেলেটা তোর সঙ্গে দেখা করতে এসছে? দাদা ভাই, আই এম সরি। অ্যাকচুয়ালি আমার কালই আসা উচিত ছিল। এখান থেকে বেরিয়ে ফোন অফ করে আমি এমন ঘুমিয়ে পড়েছিলাম না। গিনি আমাকে অনেকবার ফোন করেছিল, আমাকে অনেক মেসেজও করেছিল। আজ সকালে ফোনটা চেক করতে গিয়ে সব দেখতে পেলাম। আই এম সরি দাদা ভাই। ইটস ওকে। সকলে মিলে গিয়ে ওখানে কি করতে? আর ডাক্তার তো বলেছে সবকিছু ঠিক আছে। কি মা, তাই তো? হ্যাঁ, সেটা তোমার আর আমাদের সকলের ভাগ্য। হতে পারতো অনেক কিছুই। সে তো হতে পারতো, হিসেব করলে অনেক কিছুই হতো। যাই হোক, আমি কিন্তু আজকে বেরোবো। দেখো, এই সারাক্ষণ ধরে অসুস্থর মতো বসে থাকতে পারবো না বাড়িতে। মাথাটা কি একেবারে খারাপ হয়ে গেছে নাকি? একেবারে খাটের সঙ্গে বেঁধে রাখবো তোকে দাদা ভাই। কোথাও যাবি না আজকে তুই। ওরে, আমি গেলাম। আমি টাইম টু টাইম তোর খবর নেব। আর নীল, সাবধানে থাকবি আর একদম কোয়ার্তন করবি না, ঠিক আছে? আর রূপ, আমি একটু বেরোচ্ছি, বুঝলে? হসপিটাল যেতে হবে। বৌদি, অল প্যারামিটারস ওকে, চিন্তা করো না, ঠিক আছে? গেলাম। থ্যাংক ইউ ম্যাডাম। আস্তে, একটু শান্ত হও তোমরা। আমি জানি আজ তোমরা দারুণ এক্সাইটেড। ইনফ্যাক্ট আমি নিজেও খুব এক্সাইটেড।
তারানার মতো এরকম একটা প্রেস্টিজিয়াস কম্পিটিশন জেতা এটা একটা বিরাট ব্যাপার। শান্ত হও, একটু শান্ত হও প্লিজ। এখানে আমার একটা অ্যানাউন্সমেন্ট আছে। ম্যাম ছুটি চাই, সেলিব্রেশন হোক। ম্যাম আমাদের ইউনিভার্সিটি আগে তো কখনো জেতেনি। আস্তে 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 আমরা আজ একটা ডিসিশন নিয়েছি, আজ সেকেন্ড সেমিস্টারের ছুটি। আর বাকিদের যেরকম ক্লাস সেরকমই হবে। থ্যাংক ইউ ম্যাডাম, ওরা কাল সবাই ওখানে থেকে আমাকে অনেক উৎসাহ দিয়েছে। সবাইকে অনেক অনেক থ্যাংক ইউ। তোমরা এভাবে গলা না ফাটালে আমি হয়তো কিছু করতে পারতাম না। থ্যাংক ইউ। যাও, এবার যাদের ক্লাস আছে তারা চলে যাও, আর সেকেন্ড সেমিস্টারে যারা আছো তারা সবাই মেঘকে নিয়ে সেলিব্রেট করো। আসছি ম্যাডাম। এই মেঘ, তুই তো আজকে থেকেই পণ্ডিতজির কাছে যাবি তাই না? হ্যাঁ, আর আমার এত এক্সাইটেড লাগছে মনে হচ্ছে এখনই গিয়ে বসে থাকি পণ্ডিতজির বাড়ি। আমি তো যখনই শুনলাম যে এখানে ক্লাস অফ, আমি পণ্ডিতজিকে ফোন করে বললাম যে আমি ফ্রি আছি। পণ্ডিতজি বললো ঠিক আছে, তুমি বিকেলে চলে এসো। কিন্তু তুই তাহলে এবার কি করবি? মানে কোনটা ক্যারিয়ার করবি, গান নাকি পড়াশুনো? দেখ, সেটা আমি জানি না। আপাতত গান শিখি, পড়াশোনা করি, ক্যারিয়ার নিয়ে পরে ভাবা যাবে। আর একটু তোরা ওয়েট করবি, আমি লাইব্রেরি থেকে আসবো। অসম্ভব, তুই লাইব্রেরিতে যাবি তাও একটুখানি সময়ের জন্য? দিস ইজ ইম্পসিবল। ওখানে গেলেই তুই ঘন্টার পর ঘন্টা থাকবি। দেখ, তুই কিন্তু আমাদের বলেছিস আজকে তুই বাইরে আমাদের লাঞ্চ করাতে নিয়ে যাবি। ঠিক আছে, সেসব হবে। আমি জাস্ট যাই, একটা বই নিয়েই চলে আসবো। তোরা একটু ক্যান্টিনে বস। তাড়াতাড়ি কিন্তু। হ্যাঁ, তাড়াতাড়ি চল। কেমন আছে নীল? 7টা স্টিচ হয়েছে ভাবি বলল। নীল তো একেবারে ব্যথা ট্যাথা সহ্য করতে পারে। নীল, তোমার সব প্রশ্নের জবাব দিতে হবে বলে তো আমার মনে হয়। হ্যাঁ, একজন শিক্ষকের অধিকারে ক্লাসরুমের ভেতরে তুমি পড়াশোনা নিয়ে আমাকে যা ইচ্ছে প্রশ্ন করতে পারো, কিন্তু ক্লাসরুমের বাইরে এভাবে ব্যক্তিগত প্রশ্ন করার অধিকার কিন্তু তোমার নেই। উত্তরটা দিতে আপত্তি কোথায়? তোমরা তো তুমি করে কথা বলছিলে শুনছিলাম, তোমার পেছনে ঘুরঘুর করছিল। অনেক কিছুই দেখেছো মনে হচ্ছে। গানটা তাহলে হয়তো আর শোনা হয়নি না? শুনেছি, তবে ওটা তো তোমরা গান গাইছিলে না। ও, তাহলে ঠিক কি কারণে পুরস্কারটা পেলাম আমি? তোমরা স্টেজে তোমাদের সম্পর্কে ডেমনস্ট্রেশন দিচ্ছিলে। আর মুশকিল দেখো, ওটা শুনেই জাজেসদের ভালো লেগে গেল। খুব অহংকার হয়েছে না তোমার? একটা সামান্য কম্পিটিশন জিতে এত অহংকার হয়েছে তোমার? এটা না আগে তোমার ছিল না, জানো তো। সত্যি সত্যি তুমি বদলে গেছো, বদলে যাচ্ছ। তা এটা কি কাটসি তোমার ওই নতুন গাইয়ে বয়ফ্রেন্ড? আমি যাই বুঝলেনি, তোমার মধ্যে এখন তিক্ততা ছাড়া আর কিচ্ছু নেই। তাই আমাদের একে অপরের সঙ্গে কথা না বলাই ভালো। তাতে আমরা দুজনে আরো অনেক বেশি ছোট হব। আর কথা বলে তুমি যদি আবার এক্সাইটেড হয়ে পড়ো, তোমার শরীর খারাপ হতে পারে। দেখো, সেই দায়টা আমি আর নিতে পারবো না। আমি যাচ্ছি। না, তোমাকে তার কোনো দায় নিতে হবে না, কখনো না, কোনো দিনও না। আমি যাচ্ছি, চলে আসবো। যদি লেখাপড়ার ক্ষতি হয় সেটা আমি না হয় পরে সামলে নেব। আচ্ছা, যদি পরীক্ষার সময় ডাক পড়ে? সেটা নিয়ে তখনই ভাববো। বেশ, দেখো আজ তোমার প্রথম দিন। আজ আমি তোমাকে কিছু শেখাবো না, আজ আমি শুনবো তোমার কাছে। তোমার মনের মধ্যে এখন যে ভাবটা খেলছে, সেই ভাবটা প্রকাশ করে এমন কোনো গান তুমি আমাকে শোনাও। একটা রবীন্দ্রনাথের গান ধরি। যেটা খুশি, যেটা তোমার এখনকার মনে ভাব প্রকাশ করে।
তো সে তোকে কি শেখালো? কি শুনতে চাস? সব শুনতে চাই। কি করলি, উনি কি বললো, বাকিরা কি বললো, সব বল। কি আবার বলবেন? আমাকে একটা গান গাইতে বললেন, আমি গান গাইলাম, ব্যাস। ব্যাস? তোকে আর কিছু শেখালো না? গান শেখালো না? হ্যাঁ শিখলাম তো, অনেক কিছুই শিখলাম। কি বলতো, ওনার ঘরটায় ঢুকলে, ওনার মুখে ওই কথাগুলো শুনলেই না অলরেডি অনেক কিছু শেখা যায়। আমার কি মনে হয় বলতো, তোর পণ্ডিতজি তোকে গান শেখাতে খুব একটা ইন্টারেস্টেড না। আর হবেই বা কেন? দেখ, তুই তো এলেবেলে স্টুডেন্ট, ফ্রিতে গান শিখতে চাস, আর অন্যরা কত টাকা পয়সা দিয়ে গান শিখতে যায় ওখানে, তোকে কেন শেখাবে বলতো? সেটাই। তোর মনে হচ্ছে যে পণ্ডিতজির মতন মানুষ স্টেজে দাঁড়িয়েও মিথ্যে কথা বলল? হ্যাঁ, ওসব ওরা বলে, ওদের বলতে হয় নিজেদের ইমেজ ঠিক রাখার জন্য। তা জিষ্ণু ছিল? ছিল। আর কেউ ছিল না? আর কেউ ছিল না। আরে বাস, এতক্ষণ তার মানে শুধু তুই আর জিষ্ণু একা একা ছিলি? এ বাবা, তুই তো গুরুজিকেই ভুলে যাচ্ছিস। তা গুরুজি তোকে গান শেখাবার সময় অন্য কাউকে না রেখে শুধু জিষ্ণুকেই কেন রাখলো? আমি নিজেকে নিয়ে, নিজের গান নিয়েই ব্যস্ত ছিলাম। নীলকে নিয়ে ভাবার তো সময় আমার কাছে ছিল। নীলের কথা ভাবার সময় পাস না? এই কথাটা আমাকে বিশ্বাস করতে বলছিস তুই? বিশ্বাস করবি কি করবি না সেটা তোর ব্যাপার, দেখ আমি কি বলবো। তুমি একটু সুস্থ হয়ে নাও, তারপর বাকি কাজগুলো এক এক করে করো। যা প্রথমটা লয়ার, মনে আছে না? এতটা ডিপ্রেসড কেন বাবু আজ? কিছু বলেছে মেঘ আবার আজে বাজে অন্য সকলের সামনে? আজকে মেঘের গানের কম্পিটিশন জেতার কারণে ওদের ক্লাস চলেছিল। ওই গানটাই যা পারি, আর সব আর কিছু তো আমি না ভাবতে পারি না যে মেঘের মতন একটা মেয়ে গলা দিয়ে এরকম সুর আসে কোথা থেকে। জেঠিমণি, মা বলতে বললো ডিনার রেডি হয়ে গেছে। দাদা ভাই, তুই কি নিচে যাবি না এখানে? না না, নিচে যাবে, বাইরে বেরোচ্ছে, নিচে যেতে কি আছে? আমি যাচ্ছি নিচে, তুমি এসো, আমার কিছু ইম্পর্টেন্ট ডিসকাশনস রয়েছে। ঠিক আছে, তাহলে তুই নিচে আয়, আমি নিচে যাচ্ছি। এক সেকেন্ড, তুই একটু দাঁড়া। বল, তোর বৌদির নতুন বয়ফ্রেন্ডের নাম শুনেছিস? জিষ্ণু, জিষ্ণু সেন, গান গায়। অবাক হচ্ছিস তো? তুই বলেছিলি আমি ভুল করছি, ভুল ভাবছি। মনে হয় না অতটা ভুল ভাবছি। তুই যখন নীলের ব্যাপারে এতটা ইনডিফারেন্ট, তখন তুই ওকে ডিভোর্সটা দিয়ে দিচ্ছিস না কেন? ও কাগজ পাঠাক না, আমি সঙ্গে সঙ্গে সই করে দেবো। তুই পাঠিয়ে দে না, ওকে আর কটা দিন সময় দিও, নিজেই যখন পাঠাবে বলেছে ঠিক পাঠিয়ে দেবে। আমার কি মনে হচ্ছে বলতো, তুই ডিভোর্সটা চাইছিস না। ভুল কথা বলছিস। আমি ডিভোর্সটা চাইছি বলেই কাগজ পাঠাচ্ছি না। কেন বলতো? কারণ নীলের আর কিছু থাকুক না থাকুক একটা বিরাট ইগো আছে। এখন যদি আমি নিজে থেকে কাগজগুলো পাঠিয়ে দিই, নীলের সেই ইগোটাতে ধাক্কা লাগবে। ও ভাববে যে আমি তো মেঘকে বলেছিলাম আমি কাগজ পাঠাবো, তাও মেঘ কেন পাঠালো, আমি সই করবো না, আমি এই করবো না, সেই করবো না। তখন সবকিছু আরো ডিলে হবে।
তার থেকে আমার মনে হয় আমার ওয়েট করাটাই বেটার। মেঘকে বুঝতে পারছি না কেন এতটা ইনডিফারেন্ট। এটা কি অভিনয়? যাই হোক, এই জিষ্ণুর ব্যাপারটা আমাকে নীলের কাছে ভালো করে বলতে হবে। ও আর হ্যাঁ, পণ্ডিতজি একজন শ্রদ্ধার মানুষ। এই যে ময়ূরী, এই তোমার দায়িত্ব জ্ঞান। হ্যাঁ, কি বলেছিলে তুমি আমাকে? কি বলেছিলে? গিনির বিয়ের ব্যাপারে কোনো কিছু নিয়ে আমাকে ভাবতে হবে না, সমস্ত দায়িত্ব তুমি নিজের কাঁধে নেবে। তা কি হলো, একটা পুরো দিন তো তুমি গায়েব। জেঠমনি, আমার উপর এভাবে রাগ করো না প্লিজ, ভুল হয়ে গেছে। আর এই যে দেখো আমি এসে গিয়েছি, এখন আর কোনো ফাঁকি দেবো না, প্রমিস। ঠিক, বেশ লক্ষ্মী মেয়ে। কিন্তু এদিকের খবরটা শুনেছো কি? দিদি ভাই, তুমি বলবে বলেই কিন্তু আমরা সবাই অপেক্ষা করে রয়েছি। কি খবর? বিয়ের তারিখটা কিন্তু কাল ফাইনালাইজড হয়ে গেছে। সে কি গিনি, দিস ইজ রিয়েলি আনফেয়ার। হ্যাঁ, আমি কখন এসেছি আর তোমরা আমাকে এটা জানাওনি? গিনি এখন বিয়ের কথা শুনলেই সাংঘাতিক লজ্জা পেয়ে যাচ্ছে। মোটেই না। জেঠিমণি তোমার মেয়েকে বলো তো যেন আমার লেকপুল না করে এরম ভাবে সবসময়। ये लेकपुल का मौसम है बहना। খুব বাড়াবাড়ি। বিয়ে কবে? আমি কি করে জানবো? আমি ঠিক করেছি নাকি? পেপে 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 সামনের মাসের 10 তারিখ। কি মা, শুধু শুধু চলে এলো? মানে বুঝতে পারছো তো, হাতে কিন্তু আর সময় নেই। এর মাঝখানে দোকান বাজার সমস্ত শেষ করে ফেলতে হবে। আর শোনো, গিনি আর রূপের যা কিছু জিনিসপত্র কেনা সব দায়িত্ব কিন্তু তোমার। বাবারে, তো বিরাট দায়িত্ব। গিনি, তোমার আমার উপর ভরসা আছে তো? 100%। মা, আমি আসছি। এই নীল, এক মিনিট শোনো না, বলছি তোমার কাল কটা অবধি ক্লাস থাকবে? কেন জিজ্ঞেস করছি। কালকে 4:30 পর্যন্ত, কিন্তু তারপর অফিসের কাজ থাকবে। আমার বেরোতে বেরোতে প্রায় 7টা হবে। তাহলে কাল হবে না, পরশু 1:30 অবধি। তার মানে 3টের মধ্যে ফ্রি। গিনিমিনি, তাহলে পরশুদিন তোমার দাদা ভাই আমাদেরকে শপিং করতে নিয়ে যাবে, কেমন? ইম্পসিবল। দেখো, আমি এসবের মধ্যে নেই। তোমরা যা করার নিজেরা করো। দেখো, এরম ভাবে বলো না প্লিজ। তোমার ছোট বোনের বিয়ে, মানে এবারের বড় মেয়ের বিয়ে, তুমি এসব না করলে, ইনভলভ না থাকলে ওরা হয়তো তোমাকে কিছু বলতে পারবে না, কিন্তু মনে মনে তো কষ্ট পাবে, বলো? তা যে মেয়ে বাড়ি ছেড়ে চলে যাবে তাকে কি তুমি কষ্ট দিতে চাও? হ্যাঁ নীল, তুমি যাবে নীল, কাল না হলে পরশু, না হলে তার পরের দিন, কিন্তু যাবে। আমি যা বলবো তাই করবে। তুমি বিকেলে এটা ফেলে এসেছিলে, গুরুজি বললেন তোমায় ফেরত দিতে। এই নাও তোমার বই। এ বাবা, আমি ওই বইটা ওখানে ফেলে এসেছিলাম আর আমি কত টেনশন করছিলাম, ভাবলাম অটোতে না ক্যান্টিনে ফেলে আসলাম। থ্যাংক ইউ সো মাচ, থ্যাংক ইউ। আচ্ছা, দাঁড় করিয়ে এরকম শুকনো থ্যাঙ্কস দিচ্ছিস কেন? অতিথিকে বসতে বলতে হয়। হ্যাঁ সরি বাপি, ও হলো। ওকে আমি জানি, আমি সেদিন ছিলাম অনুষ্ঠানে। আসলে বইটা পেয়ে মাথাটা খারাপ হয়ে গেছে, তুমি প্লিজ বসো। না না, আজ থাক, অন্য কোনো দিন। এ বাবা, তা বললে হয় নাকি? তুমি এভাবে দরজার কাছে এসে ফিরে যাবে? প্লিজ এসো, তোমাকে আসতেই হবে। কিন্তু অনেক রাত হয়ে গেছে। হ্যাঁ, সন্ধে হয়েছে বলতে পারো। আঙ্কেল, আমি কিন্তু সেরকম মানুষ যাকে প্রশ্রয় দিলে মাথায় উঠে বসে, তাই বলছি আমার কাছ থেকে কিন্তু খুব সাবধান। বেশ বেশ, ভালো। আমি প্রশ্রয় দেব তোমাকে, তার কারণ গুণী মানুষ প্রশ্রয় পেয়ে যদি মাথায় ওঠে তো মাথাটা তো ধন্য হয়। পরে কিন্তু বলবেন না যে আপনাকে সাবধান করিনি। নিশ্চিন্ত থাকো, বলবো না, মাথা থেকে নামতেও দেব না। এসো এসো, বসো। এবার বলো কি খাবে, চা না কফি? কফি তো না বাবা, ওটা কি আমার পেটে সহ্য হয় না, খেলেই পেট গরম হয়ে যায়। বেশ, তবে চাই হোক। মা, তোমার মনে হয় না এই জিষ্ণু ছেলেটাকে নিয়ে মেঘ যে মাতামাতিটা শুরু করেছে সেটা একটু দৃষ্টিকটু লাগছে? আমার কি মনে হয় আর কি মনে হয় না সেটা কি এবারই কেউ বোঝে, ভাবে? মা, এরকম ভাবে তুমি একদম বলবে না, আমি বুঝি না। আমি কি কেউ নই?
তুই একমাত্র বুঝিস, ভাবিসও তুই একমাত্র। কিন্তু তোর বাবাকে যে আমি পই পই করে বলছি এই যে ছেলেটা বাড়িতে হুটহাট করে চলে আসছে, এই আশাটা বন্ধ করো, কথাটা কানে নিল, তুললই না কথাটা। আশ্চর্য, সেই যে একবার বই দিতে এলো তারপর নিত্য যাতায়াত করছে। আরে আরে মা, তুমি জানো ওই পাশের গলি সুদেশনা আন্টি আছে না? হ্যাঁ, সুদেশনা আন্টি তো আমাকে দেখে সেই জিজ্ঞেস করছিল ছেলেটাকে, বলছে হ্যাঁ ছেলেটাকে, ও তোমাদের বাড়িতে আসতে দেখেছি ওকে, ও কি তোমার বোনের বন্ধু, তোমার বোনের ডিভোর্স হয়ে গেছে নাকি, আর বলো না মা, হাজারটা প্রশ্ন করছিল আমাকে, আমি এড়িয়ে পালিয়ে এসেছি। তো বাবাকে গিয়ে বলো, ওই ছেলেটাকে দেখলে তো বাবা একদম গদগদ হয়ে যায়। আরো তো, ও মা, কি আমি তো তোমাকে একটা জিনিস দেখাতেই ভুলে গেছি। কি? ওয়েট, এই দেখো। মা কি সুন্দর, দেখি দেখি। মা কি মিষ্টি লাগছে তোকে তো। কবে কিনলি? কিনিনি। কে দিয়েছে? গিফট পেয়েছি। গিফট কে দিয়েছে রে? মিথ্যে বলবো মা, সরি। মানে কি বলছিস? তোর কোথাও একটা ভুল হচ্ছে। আমি নীলকে পাকড়াও করিনি, বরং ব্যাপারটা উল্টো ঘটেছে। মানে তার মানে ও তোকে, দেখ পাকড়াও তো বলা যায় না, কিন্তু ফলো করেছে বলতে পারিস। নীল আমার উপর স্পাইং করছিল। ও রিয়েলি? শুনছো মা, মেঘ তোর এই কথাগুলো আমাকে বিশ্বাস করতে হবে? ও তোর উপর স্পাইং করছিল? আমি তো তোকে বিশ্বাস করতে বলি না, আমি জাস্ট তোর কথাটার উত্তর দিলাম। বাজে কথা, কমপ্লিটলি বাজে কথা এগুলো। তুই শুধু শুধু নীলের নামে দুর্নাম করছিস। দেখ সেটা তুই যা ইচ্ছে ভাব, আমার তাতে কিচ্ছু যায় আসে না, কিন্তু এটা সত্যি যে ওই সৌরনীল গাঙ্গুলি আমার উপর স্পাইং করছিল। যদিও সেটা করারই থাকতো তাহলে তোকে কোলে করে বাড়িতে কেন পৌঁছে দিয়ে গেল? হ্যাঁ নিশ্চয়ই তুই ওই তোর বৃন্দাবন মার্কা ইউনিভার্সিটি থেকে নাটক করেছিস, আমার মাথা ঘুরছে, আমি অজ্ঞান হয়ে পড়ে যাবো, আমার শরীর খারাপ করছে, এগুলো বলেছিস। সেটা তুই নীলকে গিয়ে জিজ্ঞেস কর। কেন ওই বাড়িতে গেলে তো তোর নীলের সঙ্গে দেখা হয়, অনেক কথাও হয়। তোর তাতে আপত্তি আছে মনে হচ্ছে? না, আমার কেন আপত্তি থাকবে? কোন এক এক্স কোন এক ওয়াই এর সঙ্গে কথা বলছে, তাতে আমার কিসের আপত্তি হবে বল? চুপ করবে, বড্ড বাজে কথা বলছো তুমি আজকাল। একটা কথা পরিষ্কার করে আমাকে বলো তো, আমি তোমাকে আগেও জিজ্ঞেস করেছি মেঘ, আজকেও করছি, তুমি কি গোপনে নীলের সাথে যোগাযোগ রাখছো, সম্পর্ক রাখছো? মা তুমি তো আমাকে জন্ম থেকে চেনো, তোমার সত্যিই মনে হয় আমি এরকম একটা সম্পর্ক রাখবো? হ্যাঁ আগেও তো রেখেছিস। হ্যাঁ এর আগেও তো তুই নীলের সঙ্গে সম্পর্ক রেখেছিস, আমার বিয়ের আগে তুই নীলের সঙ্গে সম্পর্ক রাখিসনি। এটা তোর ভুল ধারণা দিদি ভাই, এটা সত্যি নয়। আমি একটা জিনিস বুঝতে পারছি না মেঘ, আমার কিরকম মনে, আমি তোমাকে আগে চিনতাম, একসময় চিনতাম, এখন তোমাকে আমার চিনি না, আমি জানি না। আমি বুঝতে পারছি না তুমি ঠিক কি চাও, কখন কোথায় যাও, নিজের জীবনটাকে কিভাবে সাজাতে চাও তুমি, সংসারটাকে তুমি করতে চাও নাকি চাও না, নীলের সঙ্গে তোমার সম্পর্কটা আছে না নেই, কিছু না আমার কাছে কিরকম ধোঁয়াশ, আমি কিচ্ছু বুঝতে পারি না। এত কিছু ঘটে যাবার পরেও তুমি সেই নীলের সঙ্গে যোগাযোগ রাখছো? আমি একটুও ভরসা করি না তোমার উপরে, একটুও না। মধুমিতা, মেয়েটা অনেকক্ষণ বাড়ি থেকে বেরিয়েছে, 12 ঘন্টা হয়ে গেছে, সবে ফিরেছে তো, একটু বিশ্রাম নিতে দাও। মা তুই ঘরে যা। বলো। এ নাও, এটা লফন থেকে এসেছে। ঠিক আছে। না একটু রেখে দিও না, একটু খুলে দেখো কাগজে কি আছে। আমার তো নেক্সট উইকই ওনার কাছে যাওয়ার কথা, এরই মধ্যে ওনাকে এসব করে কে পাঠাতে বলবে? আমি। তোমার ওই নেক্সট উইকটা তো আর কিছুতেই আসছে না, না ওটা তো সমানে নেক্সট উইকে পিছিয়েই যাচ্ছে, তাই জন্য ইনিশিয়েটিভটা আমাকেই নিতে হলো। দেখে নাও এটা ড্রাফট, কোনো কারেকশন থাকলে করে দিও। আর জীবনে এরকম ত্রিশঙ্কুর মতন অবস্থায় ঝুলে থেকো না, যে কোনো একটা দিকে জোর দিয়ে এগো।
তুই কষ্ট যদি না পাস তাহলেই বলবি। দেখো বাপি, আমার মধ্যে সেরকম কষ্ট বলতে আর সত্যিই কিছু নেই। আমি যে পুরনো কথাগুলো ভাবি না সেটা বললে মিথ্যে বলা হবে। আমি ভাবি, সত্যি ভাবি, কিন্তু সেই কথাগুলো আমাকে আগে যেমন কাঁদাতো এখন আর কাঁদায় না। আর তুমি তো দেখতে পাচ্ছ যে নীল কেমন আস্তে আস্তে আমার থেকে দূরে চলে যাচ্ছে। এটাকেই বোধহয় বলে জীবন, এগিয়ে চলা। আচ্ছা বেশ, এবার বল কি হয়েছিল আজকে? গুরুজির বাড়ির থেকে আমি আর জিষ্ণু বেরিয়ে হেঁটে হেঁটে শিবতলা পর্যন্ত আসি। এবার ওখানেই তো আমার অটো স্ট্যান্ড। আজকে জিষ্ণু আমার সঙ্গে আসতে পারেনি, ওর একটা কাজ ছিল, তাই ও গুরুজির ওখানেই থেকে গেছে। এবার তো যেই রাস্তাটা দিয়ে আসি সেটা একটু শর্টকাট হয়, কিন্তু রাস্তাটা খুব একটা ভালো নয়, মানে একটু অন্ধকার। আর সেখানে কয়েকটা নেশারে প্রায়ই থাকে। প্রবলেমটা হয়েছে যে আমি আজকে ওদের খেয়াল করিনি। কি বলছিস? কি তো সাংঘাতিক ব্যাপার, তুই তো ব্যবস্থা করতে হবে। আমি গাড়ি পাঠিয়ে দেবো কাল থেকে। আরে ঠিক আছে ঠিক আছে, কথাটা শোনো। দেখো আমি ঠিক করে নিয়েছি আমি এরপর থেকে কি করবো। আমি এরপর থেকে ওই রাস্তাটাই অ্যাভয়েড করব। আমি অন্য রাস্তা যেটা আছে সেটা থেকে আসবো। সেটা একটু আমার লং হয়, বাট ঠিক আছে, রাস্তাটা ভালো। হ্যাঁ, সাবধানে তো থাকতেই হবে, কিন্তু ওই ছেলেগুলো যদি ওই রাস্তায় এসে ঝামেলা করে? আরে বাবা, এই দিকটা তো লোকালিটি, কেউ কিচ্ছু করবে না। আর দেখেছো তো, এই জন্য আমি তোমাকে কিছু। এই জন্য মানে এর আগেও হয়েছে বলিসনি? বাবা না, কিছু হয়নি। আরে নীলের ব্যাপারটা না ঘটলে তোমাকে আমি বলতামও না, জানো তো। তুমি এরকম টেনশন করো বলে। তো টেনশন করবার মতোই তো ব্যাপার। বাপি একটু শান্ত হও, একটু ঠান্ডা থাকো, মেয়ের উপর একটু ভরসা রাখো নিজের। সে ঠিক আছে, কিন্তু কোনো ঝামেলা হলে আমাকে ফোন করবি তো, লুকোবি না? ওকে, প্রমিস। বেশ, তাহলে নীল হিন্দি সিনেমার নায়কের মতো ওখানে এলো, তোকে তুলে নিয়ে এখানে নামিয়ে দিয়ে গেল। সেটা আমি রিফিউজই করছিলাম, কিন্তু ও আমাকে লিফট দেওয়ার নামে নিজের ইগোটা স্যাটিসফাই করতে চাইছিল। আর লিফট দিয়ে ও আমাকেই আমার কৃতজ্ঞতা স্বীকার করাতে চাইছিল। তাই আমি উঠলাম গাড়িতে। ব্যাস বাপি, আর কিছু হয়নি। স্পাইং এর ব্যাপারটা কি? ও দেখো, আমার সন্দেহ হচ্ছিল যে নীলের ওখানে ওভাবে আসাটা কোইন্সিডেন্স নয়। আর নীল কথাটা নিজেই স্বীকার করলো। ও এটাই বলতে চাইলো যে ও যখন আমাকে ডিভোর্সের নোটিশটা পাঠাবে, আমি যদি ওকে কন্টেস্ট করি, তখন তো ওকে এটা প্রুফ করতে হবে যে আমার চরিত্র ঠিক কতটা খারাপ। কে জানি কি হচ্ছে, কেন হচ্ছে, সকলেই যেন ভেসে চলেছে, কেউ তলিয়ে ভাবছে। কি ব্যাপার ঠাম্মি, কিছু বলবে? না দাদু, কি আর বলবো, তোমাদের সকলের সঙ্গে কথা বলাও যা, বিনা বনে মুক্ত ছড়ানো তাই। তোমরা তো সবাই একটা ঘোরের মধ্যে আছো। আমার কেবল ভয়, যেদিন এই ঘোর কাটবে সেদিন এই সর্বনাশ তোমাদের সকলকে তো গ্রাস করবে। এ তো ক্যান্সারের মতো, সব তো পচিয়ে দিচ্ছে। আরে দাদা, এই সংসারটা বাঁচিয়ে রাখা যাবে তো? আমার তো বয়স হচ্ছে, কাল বাদে পরশু এমনিতেও মরবো, আর অমনিতেও। ঠাম্মি, আবার এসব কথাবার্তা কেন? না দাদু ভাই, হে যাওয়া নিয়ে উতলা হয়েও না। এ তো স্বাভাবিক যাওয়া। পারলে যেটা অস্বাভাবিক সেটাকে থামাও, সর্বনাশকে থামাও। সকলে তোমার জন্য অপেক্ষা করছে, দেরি হলে আবার এসো। দুঃখা দুঃখা।
জাহাজ ডুবছে, সেইটা সকলে বুঝো, তা বুঝলে আমার কি করণীয়? কি আর করা? হ্যাঁ ঠাম্মি, কেমন আছো? সব ঠিক আছে তো? কিচ্ছু ঠিক নেই, কিচ্ছু না। যে ঘরের লক্ষ্মী রাগ করে ঘর ছেড়ে চলে যায়, সেই ঘরে তো অলক্ষ্মীর বাসা বাঁধে। ঠাম্মি তুমি এভাবে কেন বলছো? চিন্তা করো না, দেখো সব ঠিক হয়ে যাবে। কিচ্ছু ঠিক হবে না, কিচ্ছু না। চোখের সামনে সবকিছু শেষ হয়ে যেতে দেখছি। গিনি দিদি ওই রূপের ঘরেই তো যাচ্ছে রে, কোনোভাবেই না সেই যাওয়াটা আটকানো গেল না রে। একেবারে সর্বনাশের দিকে ছুটে চলেছে সকলে। ঠাম্মি দেখো, বিয়ের পর তো ছেলেটা ঠিকও হয়ে যেতে পারে, তুমি এত কষ্ট পেও না ঠাম্মি। না রে, যে শয়তান সে কখনো বদলায় না। ও শয়তান, ও এই বাড়িতে এসে তোর সঙ্গে শয়তানি করেছে, আর ওর শয়তানির দোসর হচ্ছে তোর দিদি। রাগ করিস না, সে যেন বাড়ি শুধু সবাইকে না বশ করে রেখেছে রে। হ্যাঁ রে দিদি, কোনোভাবে বাঁচানোর কোনো উপায় নেই, তাই না? দেখো, উপায় থাকলেও আমার জানা নেই ঠাম্মি। আমার কথা তো কেউ বিশ্বাস করেনি, আমি আর কি করতে পারি বল? আচ্ছা, বিশ্বাস করে মানে করতে বাধ্য হয় এমন কিচ্ছু করা যায় না? ও দিদি, শেষ চেষ্টা একবার করা যায় না? কিন্তু সেটা কিভাবে? ওরে সেটাই তো জানি না, বড্ড বড্ড অস্থির লাগছে। তাই তোকে বললাম দিদি। যাকে বলি, শোনা, তুই কেমন আছিস? ওই আর কি আছি ঠাম্মি। সব যে কি হয়ে গেল। শোন না, বলছি কি, তোর লেখাপড়া, তোর গান বাজনায় মন দে দিদি। আজ মনটা বড্ড অস্থির লাগছিল জানিস তো দিদি। আর ঠিক সেই সময় তোর ফোনটা এলো। যাকে তুই ভালো থাকিস দিদি, ভালো থাকিস। রাখি। হ্যাঁ ঠাম্মি, রাখো। আর কি উপায় থাকতে পারে ঠাম্মি? আমার কাছে কোনো উপায় থাকলে আমি অন্তত তোমার জন্য, শুধু তোমার জন্য আর একটা চেষ্টা করতাম, ওই রূপের মুখোশ খুলে দেবার। মেঘের মেসেজ এত সকাল সকাল? মেঘ হঠাৎ করে মেসেজ? একবার দেখা করা প্রয়োজন দুজনের জন্য, আর সেটা খুব দ্রুত। আজ তোমার দেরিতে ক্লাস, তোমার অসুবিধে না থাকলে আমি ইউনিভার্সিটির বাইরেও দেখা করতে পারি, আর সেটা করাই ভালো। উত্তরের অপেক্ষা করছি। মেঘ দেখা করতে চাইছে কেন? ওর কি বলার আছে? ও কি ফিরে আসতে চায়? না, ও আসতে চাইলেই তো আসা যাবে না। আসতে চায় কি? ভাষার মধ্যে কেমন যেন একটা কমেন্ডিং ব্যাপার। কি লিখেছে? দেখা করা প্রয়োজন দুজনের জন্য। সরি মেঘ রয়, আমার তোমার সঙ্গে দেখা করার আর কোনো প্রয়োজন নেই। ইউনিভার্সিটির বাইরে তো, তুমি অপেক্ষা করো। কিপ ওয়েটিং।
আসছি। তুই ইউনিভার্সিটি থেকে চলে এলি? হ্যাঁ, ক্লাস করতে ইচ্ছে করলো না তাই। বাবা, তোর ক্লাস করতে ইচ্ছে করলো না? সূর্য নিশ্চয়ই পশ্চিম দিকে উঠেছে বল। আমি ঘরে যাচ্ছি। শরীর খারাপ করছে? না, সেরকম কোনো ব্যাপার নেই। তাহলে চলে এলি যে? এমনি ইম্পর্টেন্ট কোনো ক্লাস ছিল না তাই। দাঁড়া, নীলের সঙ্গে ঝামেলা করেছিস? না। ও তোকে ডিভোর্সের কাগজ কিছু দিয়েছে? না, ভাবছি আমি পাঠিয়ে দেব। তোদের এই ব্যাপার স্যাপার গুলো না কিছু বুঝি না, জানিস তো। তোদের বিয়ে করতে যত তারা, ডিভোর্স পেতে তার থেকেও বেশি। যাকে যাক, যখন এসে পড়েছিস ওপরে যা। ময়ূরীর ঘরে যাও, শরীরটা ভালো নয়। কেন, কি হয়েছে আবার? কি আবার হবে, নতুন করে কিচ্ছু আবার নেই তো। গিনির বিয়ে না, দৌড়ঝাঁপ শুরু করেছেন, গয়না গাটি কাপড় সব ওকে কিনতে হচ্ছে। যা, গিয়ে অসুস্থ হয়ে পড়েছে, ওষুধ খাওয়া যা। কে জানে কার প্রাণ ভোমরা অন্য কারো কাছে, কে হয়েছে ব্যথার। সেই দিন নীলের ঘরে আসাটা কিন্তু আমার প্ল্যানের মধ্যে ছিল না, কিন্তু ও আসাতে ব্যাপারটা কি জমে গেল। আমি যে দেখেছি সেটা দেখার আগে আমি কেন অন্ধ হয়ে গেলাম না, আমি সেটাই ভাবছি। আচ্ছা, বিশ্বাস করে মানে করতে বাধ্য হয় এমন কিচ্ছু করা যায় না? বলা যায় ঠাম্মি, সকলে যাতে বিশ্বাস করে এমন করে বলা যায়, কিন্তু তার জন্য হয়তো আমাকে একটু অন্যায় পথে যেতে হবে। যেতে হলে আমি যাব, কিন্তু এরকম অন্যায় আমি হতে দেব না ঠাম্মি। তো বড় সর্বনাশ আমি হতে দেব না। গিনি আর রূপের বিয়েটা একবার হোক, তারপর নীল তোমার ডিভোর্সের ব্যাপারটা নিয়ে। আমাকে রেডি হতে 5 মিনিট সময় দিতে পারবে? শিওর। ঠিক আছে, আমরা নিচে গিয়ে অপেক্ষা করছি, তাড়াতাড়ি রেডি হয়ে আয়। ময়ূরী, কফি খাবে তো? খেতেই হবে। স্যারের দরজা খোলাতে আমার বেশ এফর্ট লেগেছে, বুঝলে তো। চলো। 1 মিনিট, মা আমার তোমাকে একটা জিনিস দেওয়ার আছে। কি জিনিস? এটা মেঘ পাঠিয়েছে। ডিভোর্স পিটিশন। মেঘ পাঠিয়েছে। আর তোমাকে যে ড্রাফটটা ওরা পাঠিয়েছিল সেটার কি হলো? সেটা আমার দেখা হয়ে গেছে, আমি আজকেই পাঠিয়ে দিতাম। ঠিক হয়েছে নীল, একেবারে ঠিক হয়েছে। যতটা টাইম তুমি ওয়েস্ট করেছো তাতে এই অপমানটা তোমার পাওয়ারই ছিল। এত তাড়া যে। তাড়াটা আমারও। কেলেঙ্কারি, এই জন্য মেঘেরও মেজাজ খারাপ। নীল যদি খেপে সাইন না করে। আমি বলি কি, এসব আনন্দ অনুষ্ঠানের আলোচনার মধ্যে এসব কথা থাক না এখন। আর নীল, তোমার যদি মেঘকে ডিভোর্স দেওয়ার থাকে তাহলে কাগজটা ও পাঠাক বা তুমি পাঠাও, সেই একই তো ব্যাপার। সই করে দিও ফিরে এসে। ঠিক বলেছি মনে, কাজটা হওয়া নিয়ে কথা, কে করেছে না করেছে সেটা রেলেভেন্ট নয়। কাগজটা রাখো, এই যে লয়ারকে দিয়ে দেখিয়ে সই করে এটা পাঠিয়ে দিও। এটা আর ফেলে রেখো না। যাও, তৈরি হয়ে নাও। ময়ূরী, তুমি একটু দাঁড়াও, তোমার সঙ্গে আমার একটু কথা আছে।
তোমাকে ভালোবেসে কোথায় কি হলো, তুমি গান থামালে কেন? বলছি আমি আজ বেরোই। হ্যাঁ, গুরুজি হয়তো কোথাও আটকে গেছে। হ্যাঁ, অনেক দেরি তো হয়ে গেছে। গুরুজির কাছে ফোনও রাখেন না যে ওনাকে কন্ট্যাক্ট করব। আমি কাল বিকেলে চলে আসবো। একটা কথা জিজ্ঞেস করব? করো, তবে উত্তর দেওয়া না দেওয়াটা আমার উপর। বুঝে গেল যে একটা পার্সোনাল প্রশ্ন করতে চাইছি। হ্যাঁ, কারণ প্রশ্ন করার আগে যেভাবে চোরের মতন তাকাচ্ছিলে। আচ্ছা, সোজাসুজি ভাবে জিজ্ঞেস করতে পারি? বাজে কৌতূহল বলতে পারো। দেখো, অনেক ভূমিকা করেছো, এবার পয়েন্টে এসো। তোমার বর কোথায়? কেন, তার বাড়িতে। তার বাড়িটা কোথায়? আচ্ছা, একটা কথা বলো তো, সে কি পছন্দ করে না তুমি গান গাও? সেটা কেন মনে হলো? কিভাবে? আমি কিচ্ছু ভাবছি না। আমার ভাবা বা না ভাবার ওপর কিচ্ছু ডিপেন্ড করে না। জল শুধু যেদিকে গড়াচ্ছে আমি সেটুকুই বলছি। ওদের ভবিতব্য যেদিকে নিয়ে যাবার ওদের সেদিকেই নিয়ে যাবে। আর ওদের এই ভবিতব্য খণ্ডাবার বা আটকাবার ক্ষমতা আমার নেই। সেটা থাকলে আজকে তুমি আমি এই আলোচনায় বসতাম না। অনিন্দ, তুমি দেখতে পাও না? অনিন্দ, তুমি দেখতে পাচ্ছ না ময়ূরীর দিকে একবারও ভালো করে? আমি তো বুঝতে পারছি, আমি দেখতে পাচ্ছি ময়ূরীর মনে নীলের প্রতি কি অসম্ভব ভালোবাসা। কেন বুঝতে পারো না তুমি? ও বারবার ও বাড়িতে কেন ছুটে যায়? বারণ করা সত্ত্বেও কেন ছুটে যায়? কেন বুঝতে পারো না? মধুমিতা, এটা 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 ধর্ম নয়। এটা নিয়ে আলোচনাটাও অধর্ম। কিসের অধর্ম? নীল খাতায় কলমে এখনো মেঘের হাজবেন্ড। ছোট বোনের হাজবেন্ডের প্রতি এরকম সম্পর্কে না না। আর বড় দিদির ভালোবাসার মানুষের সাথে বিয়ের আসরে পিড়িতে বসে পড়ে, সেটা অধর্ম নয়? অনিন্দ, আমার ময়ূরী শুধু অধর্ম করেছে না, তুমি করনি, মেঘ করেনি। রাগারাগি তো অনেক করেছো, কিছু ঠেকাতে পেরেছো না? তুমি ঠেকাতে পেরেছো না আমি। তার মানে তুমি চাইছো যে নীলের সঙ্গে ময়ূরীর বিয়েটা হোক? যে ছেলেটা ময়ূরীকে এতবার এত রকম ভাবে অপমান করেছে, তারই সঙ্গে ময়ূরীর জীবনটা তুমি জুড়ে দিতে চাইছো? সেটা ময়ূরীর পক্ষে খুব সম্মানজনক হবে না। আমি চাই না ওই ছেলে আমার ময়ূরীর ত্রিসীমানায় আসুক। আমার কাছে আমার ময়ূরীর সুখটাই সব। অনিন্দ, সব। অনিন্দ, সেদিন তুমি মেঘের সুখের কথা ভেবে আমার ময়ূরী সর্বনাশ করে মেঘকে নীলের হাতে তুলে দিয়েছিলে। কি কারণে? যাতে নীল মেঘকে বোঝে, ভালোবাসে, তাই তো? তাহলে ধরে নাও না, ধরে নাও ময়ূরীরও মনে হচ্ছে যে ময়ূরীকে নীল বুঝবে, ভালোবাসবে। আর ময়ূরীর এই চাওয়াটা যাতে সত্যি হয়, তার জন্য আমি ওর পাশে থাকবো। ওকে অনেক অপমান করেছো তোমরা, অনেক কষ্ট দিয়েছো, আঘাত দিয়েছো, সেদিন আমি কিচ্ছু বলতে পারি। কিন্তু আজকে ময়ূরী যা চাইছে সেটাই পাবে। তার জন্য আমি ওর পাশে থাকবো, আমি ওকে সাপোর্ট করব।
বিনাশকালে বিপরীত বুদ্ধি। এত কথা বলিস না, তোর আবার শরীরটা খারাপ করবে। আর এই কথাগুলো তো আমাদের পরেও হতে পারে। বল, তোর হিংসা হচ্ছে না মেঘ? মেঘ তোর হিংসা হচ্ছে, আমি জানি মা ওর হিংসা হচ্ছে, কিন্তু নীলকে তাও ডাকো না, আমি পারছি না। ডাক্তারকে ফোন করেছিলাম, হসপিটালে নিয়ে যেতে বলেছে। হ্যাঁ গো, অ্যাম্বুলেন্স ডাকবে তো? আমি যাব না ভাবি, আমি যাব না। নীল না আসলে আমাকে তোমরা কেউ হসপিটালে নিয়ে যেতে পারবে না। আমি বললাম, তোমরা কেউ কেন বুঝছো না? কেন বুঝছো না? এই খবরটা ওকে না দিলে ওর অভিমান হবে, ওর খারাপ লাগবে, ও কষ্ট পাবে। আমার কষ্ট হচ্ছে তো মা, ওকে ডাকো না প্লিজ। অবাস্তব কথা কেন বলছো? কালকে তার বোনের আশীর্বাদ, বাড়িতে 1000টা কাজ, ওকে ব্যস্ত করো না। ও এসে কি করবে? ভুল করছো তোমরা, ভুল করছো। কেন বুঝতে পারছো না? নীলের কাছে আমি সব থেকে বেশি ইম্পর্টেন্ট। তোমরা ওকে ডাকো, ভুল করছো তো। তুই এখানে বসে আছিস কেন? যা গিয়ে রেডি হ, যা। শুনলি না হাসপাতালে যেতে হবে? তোকে কি আমায় উঠে নেমন্তন্ন পত্র দিতে হবে যে হাসপাতালে গিয়ে তুই ওকে ব্লাড দিবি? নাকি ঠিক করেছিস দিদিকে ব্লাড দিবি না? ব্লাড না দেওয়ার কথা কেন আসছে মা? আমি একদম মেয়েকে বিশ্বাস করি না মা। ও হয়তো ঘরে এসে বলবে যে ও নীলকে ফোনে পায়নি, নীল আসতে চাইছে না, এগুলোই বলবে মা। ও প্লিজ। সেটার কোনোটাই হবে না দিদি ভাই। আমি নীলকে ফোন করে দিয়েছি, ও আসছে, ও বেরিয়ে পড়েছে। তাহলে আর আমাদের দেরি করার দরকার নেই। নীল তো আসছে, ওকে সোজা হাসপাতালে চলে যেতে বলো, আর আমরাও বেরিয়ে পড়ি। মেঘ কিছু খেয়ে নে, ব্লাড দিতে হলে। জানি না খেয়ে ব্লাড দেওয়া যায় না, সেটা আমি খুব ভালো করে জানি। আর রাতের খাবার খেয়েছি এই তো কিছুক্ষণই হলো। দেখো হসপিটালে যাব, সবই হবে, কিন্তু এসবের আগে আমার দিদি ভাইয়ের সঙ্গে কয়েকটা কথা আছে। মেঘ, এখন কি কথা বলবে তুমি? কথা বলার সময় তো পালিয়ে যাচ্ছে না, আর এখন ওর বেশি কথা বলাটা ভালো নয়। বাপি, এই কথাগুলো বলার সময় হয়তো সত্যিই পালিয়ে যাচ্ছে। আমিও তো এই কথাগুলো বলার সুযোগ সত্যি পরে আর পাবো না। আচ্ছা, কি নাটক হচ্ছে সেটাই তো বুঝতে পারছি না। আমরা কি বেরোবো না বেরোবো না? তুমি কি ব্লাড না দেবার মতলব করছো মেঘ? দেবো তো মা, নিশ্চয়ই দেবো। কেন দেবো না ব্লাড? যার জন্য আমার জন্ম সেটা তো আমি অস্বীকার করতে পারি না, কিন্তু তার আগে দিদি ভাইকে যে আমার একটা সাহায্য করতে হবে। কি সাহায্য মেঘ? এই তুই এরকম অদ্ভুত ভাবে কথা বলছিস কেন? তুই আমাকে রক্ত দিবি তো মেঘ? নীল আসছে দিদি ভাই, সব সত্যিগুলো তোকে নীলের সামনে বলতে হবে। আমি কবে কি মিথ্যে কথা বলেছি মেঘ? বলেছিস, অনেক মিথ্যে বলেছিস, আর সেসবের হিসেব করতে গেলে না এখন মহাকাব্য হয়ে যাবে। যদিও বাকি কিছুর সাথে আমার কোনো লেনা দেনা নেই, কিন্তু তোকে নীলের সামনে বলতে হবে যে রূপ আসলে কেমন ছেলে। তার মানে? মেঘ, আমি অনেক সহ্য করেছি তোমার নাটক, এবার কিন্তু তুমি চুপ করো। রূপ কেমন ছেলে সেটা ডিসকাস করার মতো সময় বলে তোমার মনে হচ্ছে এটা? রূপ যেমন খুশি তেমন হোক, তাতে আমার কিচ্ছু যায় আসে না। আমার মেয়েকে নিয়ে আমার যায় আসে। মা, শুধু রূপ কেমন ছেলে এইটুকু বললে তো হবে না, ওকে আরো অনেক সত্যি কথা বলতে হবে। আমি একটা কথা কিছুতেই বুঝতে পারছি না, তুমি এখন এই সমস্ত কথাগুলো কেন আলোচনা করতে চাইছো? তুমি তো দেখতে পাচ্ছ যে। দেখতে পাচ্ছি ভাবি, সবই দেখতে পাচ্ছি, আর দেখতে পেয়েও বলছি দিদি ভাই, তোকে আজকে নীলের সামনে সব সত্যি কথা বলতে হবে। বলতে হবে যে তোর আর রূপের মধ্যে একটা আন্ডারস্ট্যান্ডিং আছে, আর তোকে এটাও স্বীকার করতে হবে যে রূপ আর তুই প্ল্যান করে ওই বাড়িতে আমাকে অপমান করেছিস, আমাকে সকলের সামনে ছোট করেছিস। আচ্ছা মেঘ, তখন থেকে কি হচ্ছে? মিথ্যে বলছে মা, মা সব মিথ্যে কথা বলছে মেঘ, মিথ্যে বলছে ও। আমি যে মিথ্যে বলছি না একটাও, সেটা তো তোর থেকে ভালো কেউ জানে না দিদি ভাই। আচ্ছা, ওর কিন্তু কষ্ট হচ্ছে, কথাগুলো কি এক্ষুনি? দিদি ভাই বলে দে রে, যা বলতে হবে সেটা বলে দে। নীল, গিনির সঙ্গে বিয়েটা দিও না। কি? রূপ একটা খুব খারাপ ছেলে, লম্পট। মেঘ রূপের সম্পর্কে তোমাদেরকে যা বলেছে সব সত্যি। আমি ওর সম্পর্কে মিথ্যে কথা বলেছিলাম তোমাদের সামনে।
আই এম সরি নীল। মিথ্যে বলেছো তো? কেন ময়ূরী, কেন? আমি মেঘকে ছোট করতে চেয়েছিলাম নীল। আমি প্রতিশোধ নিতে চেয়েছিলাম, কারণ ও তোমাকে আমার কাছ থেকে কেড়ে নিয়েছিল নীল। আমি পারছিলাম না। আমি ভুল করেছি, আমি জানি। আর আমি মেঘকে সবার সামনে মিথ্যেবাদী করেছি। আর এটাও সত্যি যে আমি রূপকে বলেছিলাম মেঘ ওই ঘরে একা থাকবে। আর এটাও সত্যি যে রূপকে মেঘ থাপ্পড় মেরেছিল, সেই কারণে রূপ প্রতিশোধ নিতে চেয়েছিল, আর আমিও তাই জন্য প্রতিশোধ নিতে চেয়েছিলাম। মাথায় কিছু ঢুকছে না। সব থেকে বড় সর্বনাশ তো গিনির হলো। আমি বুঝতে পারিনি, আমি সত্যি বুঝতে পারিনি ও গিনিকে বিয়ে করতে রাজি হয়ে যাবে। আমি ভেবেছিলাম অন্য সম্পর্কের মতো, অন্য মেয়েদের মতো ও ভর্তি করার পর গিনিকে ও ডাম্প করে দেবে। আমি সত্যি বুঝতে পারিনি। অ্যাম্বুলেন্স বাপি, আমি ডেকেছি অ্যাম্বুলেন্স। আর নীল, আমার মনে হয় দিদি ভাইয়ের তোমাকে যা বলার ছিল বলা হয়ে গেছে। আর আই হোপ তুমি সবকিছু বুঝে গেছো। এবার আমাদের হসপিটালে যেতে হবে। তার মানে রূপের উপর মেঘের কোন রকম দুর্বলতা কোনোদিন ছিল না। ও রূপকে ঘেন্না করতো। তুমি মেঘের উপর রিভেঞ্জ নিতে এইভাবে ষড়যন্ত্র করেছো? কেন ময়ূরী, কেন কেন? নীল, নীল, আই লাভ ইউ, আই রিয়েলি লাভ ইউ। আমি তোমাকে ছাড়া বাঁচতে পারবো না। প্লিজ বোঝো আমার কষ্টটা। নীল, তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। আমি ভালো হয়ে যাবো। আমি সব ছেড়ে দেবো। আমি সত্যি ভালো হয়ে যাবো। প্লিজ তুমি আমাকে ছেড়ে যেও না প্লিজ। ও শাট আপ ময়ূরী, তুমি জানো কি করেছো? তোমার কোনো আইডিয়া আছে তুমি একসঙ্গে কতজনের জীবনের সর্বনাশ করেছো? আমার, মেঘের, গিনির, আমাদের পুরো পরিবারের। কেন করলে এটা? আমি তোমাকে কোনোদিন মাফ করতে পারবো না ময়ূরী, কোনোদিনও না। চুপ করো, একদম চুপ করো। তুমি এই সব কিছুর জন্য তুমি দায়ী নীল। তুমি যদি আমার মেয়েটাকে সেদিন ধোকা না দিতে, আমার মেয়েটাকে না ঠকাতে, তাহলে আজকের দিনটা আমাদের দেখতে হতো না। আমার মেয়েটার দিকে আঙুল তোলার আগে যাও, নিজের দিকে তাকাও একবার। না নীল, নিজের একটা কথা অন্তত রাখো। তুমি কিন্তু বলেছিলে যে তুমি আমার কাছে এসে আর কোনোদিনও সরি বলবে। নিজের একটা কথাকে অন্তত রেসপেক্ট করো। নীল, আসো আসো।